আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন বেঈমানদের শেষ পরিণতি আসলে কেমন হয়। ইংরেজি দিয়ে একটা প্রবাদ আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবার আগে ইঁদুররা পালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটাই এখন আমরা দেখছি। যারা গত ১.৫ বছরে এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতিবাক্য আউড়িয়েছেন, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছেন। খবর নিন, ইউনূস সাহেবের ডাক ও টেলিযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব কোথায়? বিএনপি ক্ষমতায় পুরোপুরি বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডে পাড়ি জমিয়েছেন। শুধু কি তাই, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফর সিদ্দিকীও নাকি ইতিমধ্যে দেশ ছেড়ে ভেগেছেন। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘন্টা পার হতে না হতেই এই উপদেষ্টারা যেভাবে লাপাত্তা হয়ে যাচ্ছেন, তাদের মনে হচ্ছে তারা জানতেন যে তারা দেশের মানুষের সাথে কী লেভেলের বেইমানি করেছেন, বাটপারি করেছেন। অনেকে হয়তো ভাবছেন এই উপদেষ্টারা কি শুধু বিএনপির ভয়ে পালাচ্ছেন? উত্তর হলো না। বিএনপির তো এখন মধুচন্দ্রিমা চলছে, তারা কেন এদের মারতে যাবে? বরং এই সরকার তো বিএনপিরই সেট আপ করা। উপদেষ্টাদের দেশ ছাড়ার আসল কারণ হলো জনতার পিটুনি খাওয়ার ভয়। তারা খুব ভালো করেই জানেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন এবং শহীদ হাদির মতো তরুণদের খুনিদের বাঁচিয়েছেন, তাদের সাধারণ মানুষের বুকের ক্ষোভে আগুন জ্বলছে। রাস্তায় নামলে জনগণ যে জুতাপেটা বা গণপিটুনি দিতে পারে, এই সাইকোলজিক্যাল ট্রমা থেকেই বাকি অনেক উপদেষ্টা এখন দেশ ছাড়ার জন্য গোপনে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছেন। এবার আসুন আরেক বেইমানির জ্বলন্ত দৃষ্টান্তে। ইংরেজিতে যাকে বলে কার্মা ইজ বোমেরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসেসের এমডি মাহবুব মোরশেদের ঘটনা শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। এই মাহবুব মোরশেদ সাহেব গত ১.৫ বছর বাসসকে ব্যবহার করে পুরোপুরি বিএনপির পক্ষে দালালি করেছে, আর সুযোগ পেলেই জামাতে ইসলামীর বিপক্ষে বিষোদ্গার এবং নেগেটিভ নিউজ করেছেন, স্ট্যাটাস দিয়েছেন। তিনি ভেবেছিলেন বিএনপির দালালি করলে বিএনপি ক্ষমতায় এসে তাকে মাথায় তুলে আসবে, কিন্তু রেজাল্ট কী হলো? এখন সেই বিএনপির লোকেরাই তাকে ঘাড় ধরে মারধর করছে, আর তিনি এখন মিডিয়াতে এসে কান্নাকাটি করছেন। এটাই হলো দালালদের আসল পরিণতি। যারা অন্যের হয়ে দালালি করে, দিন শেষে সেই প্রভুরাই তাদের লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেয়। আমাদের কাছে থাকা ভেতরের খবর বলছে, খুব শীঘ্রই এই সরকারের বেশ কয়েকজন হাই প্রোফাইল উপদেষ্টা এবং আমলাকে গ্রেপ্তার করা হতে পারে। বিএনপি তাদের নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্য এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে এটা প্রমাণ করার জন্য এই পচা মাল বা ইউজ টিস্যু পেপারগুলোকে বলির পাঠা বানাবে। আজ আসিফ নজরুল, ফয়েজ আহমেদ তৈয়ব ও মাহবুব মুর্শিদের যে করুণ এবং অপমানজনক পরিণতি আমরা দেখছি, তা কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। এগুলো হলো জুলাই আগস্টের ২০০০ শহীদদের সাথে বেইমানির ফল। যে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে হাসিনাকে হটিয়েছিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা নিজেদের আখের গুছিয়েছেন এবং একটি দলের দালালি করেছেন, প্রকৃতি তাদের ক্ষমা করবে না। দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স। এটা এতদিন না খাওয়া, ১৭ বছরে খেতে পারেনি ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিবির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ। এখন এইসব গালি যেহেতু না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর ২ মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী ২ প্রতিমন্ত্রী। ওরে বাবা, এদের ভাবটা কি! এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব,
হত্যা মামলার আসামি ইউনূসের আমলে পালাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসাবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই রবিউল টবিউল হাবিজাবি নেতা, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিলুর রহমানকে দেখেছেন না অন্তর্বর্তীকালীন সরকারের, আরো অনেককে দেখবেন ইউনূস কোটায়। মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন এই রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ, এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, স্যাক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকের চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকাবেন? ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি এমনি তো আর ক্ষমতা এনে দেয় নাই। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এমনি এনে দেয়নি। বিনিময়, কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে, লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিলুর রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাট করবে, তার বলয়ের মানে ওই ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। আর রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে। এই যে আগাম একটা ঘটিয়েছে, চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে, চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না, তখন ইউনূস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলয় তৈরি করে, এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। কারণ এমনি এমনি তো আর ক্ষমতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, ভারত, নানান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। জনগণের ভোটাধিকারকে, ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় তো দিতে হবে। তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো ঘটতে পারে। দেশ সেদিকে যাচ্ছে। অতএব আপনারা অনেক কিছুই দেখবেন, অনেক নাটক দেখবেন। এক নাটক তো দেখেছেন খলিলুর রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটাও হতে পারে। এটা একটা পারসেপশন, কারণ একদম জামাত কিছু জানবে না তা না। তো জামাত জেনেও বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। কারণ এখন বিএনপি দেখেন, এই যে ভিন্ন মত, বিরোধী দল, এগুলো কোনো ভ্যালু নেই। বিএনপি যে পরিমাণ মেজরিটি সংসদে পেয়েছে, এটা বলবো না, যেভাবে নিয়েছে, তাতে কিসের সংসদে প্রাণবন্ত বিতর্ক মন্তব্য? 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চারানা দাম থাকে? বিএনপি যা চাইবে সেটা করতে পারবে। জামাত চিল্লাইলেও কোনো লাভ আছে তার? এনসিপি জামাত মিলেমিশে চিৎকার চেঁচামেচি করে, যদি সম্ভব হয়, যদিও এখন আর সেই সুযোগ নেই, পার্লামেন্টের চেয়ার সুরে স্পিকারের গায়ে মারলেও কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওই বিএনপিটাই পাশ হবে। বিএনপি যা চাইবে সেটাই পাশ হবে, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। তারপরও জামাত চুপচাপ কেন? হয়তোবা ইউনূস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ব্যালেন্স করবে, একটা ভালো কিছু হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে সামনে। তো দর্শক, সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন এটা ডেইলি স্টারের কপালে বিপদ, কি বিপদ আসে? সংবাদপত্রের স্বাধীনতা নাই তো, সাংবাদিকদের চাকরি থাকে না। ওই হাসিনা প্রথম আলোর এক সাংবাদিককে জেল খাটিয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় কে জানে। ডেইলি স্টারের যে সাংবাদিক রিপোর্টটা করেছে, তার কপালে বিপদ নেমে আসতে পারে। এত বড় সাহস, বিএনপি সরকারের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করো? তুমি ডেইলি স্টার চাকরি করো? তুমি সাবেক শিবির? অপেক্ষা করেন। তো দর্শক,
আরো একটা মজার কথা বলি যে তারেক রহমান সরকারের সাবেক শিবির যাদেরকে ওরা গুপ্ত বলে, কেউ না কেউ ঢুকেছে, আমাদের নজরে 2-4 জন পড়ছে, এরকম ভালো। তো তাদের সরাতে পারবে না। ওই বিএনপি থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছে তাদের কপালে বিপদ আছে, সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। এখন এত এই রিপোর্ট অন্য কেউ করার সাহস পেত না, ডেইলি স্টার করার সাহস পেয়েছে, কারণ ইন্ডিয়া তো তাদের বেকায়দায় ফেলবেন কিছুদিন পরে। 1.5 বছরের মধ্যে ভারত হাত ছেড়ে দিবে বিএনপির, হাত ধরে ভারত উঠিয়েছে না বিএনপিকে, হাত ছেড়ে দিবে, তাহলে মজা বুঝবে। এখন এইটার রিফিউট কি? এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার, চাঁদাবাজির প্রকাশ্য বৈধতা দিল। যেমন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়। সড়কে বিএনপির লেসপেন্সার, বিএনপির দালালেরা, এদের তো কোনো চাকরি কাজকর্ম না, এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা উঠিয়ে খাওয়ার জন্য। ওরা যেভাবেই টাকা নেই ওইটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে এটা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া নিলে ওটা তো ছিনতাই। সমঝোতা ছাড়া যদি আপনি চাঁদা নেন জোর করে বাধ্য করেন, ওটা তো ছিনতাই। বুঝতে পারছেন? এখানে বিএনপি নেতারা চাঁদাবাজির সংজ্ঞা এবং ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, সঠিক হচ্ছে, সরকার প্রশাসনের মাধ্যমে, যেমন কোনো যদি টোল থাকে, মানে রাস্তায় গাড়ি থেকে চাঁদা নেওয়া, কোনো সিএনজি কিংবা অটো, মাহেন্দ্র, এগুলো থেকে যদি কারো চাঁদা, এটা একটা সরকারি সিস্টেমে থাকবে যে রাস্তায় টোল অথবা আপনার লাইসেন্স ফি বা এরকম হতে পারে যে প্রত্যেকদিন গাড়ি বের করলে সরকারকে এই টাকা দিতে হবে, এটা সরকার নিবে, প্রশাসন নিবে, যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য ফি নেওয়া হয়, এভাবে একটা সিস্টেম করবে, অথবা ডিজিটালি দেওয়া হবে। কিন্তু বিএনপির দালালদের ওখানে কাজটা কি? ওরাই তো এটা খাবে। যদি সড়ক থেকে কোনো টাকা পয়সা, কোনো নিরাপত্তা দেওয়ার কারণে বা যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালায় তাদের দিতে হয়, এটা সরকারকে দিবে। তো এখানে সমঝোতা অসমঝোতা তো কিছু না। তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজির, এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার, চাঁদাবাজির প্রকাশ্য বৈধতা দিল, দিবালোকে না স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না, এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম।